মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় তথা বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ এই অধ্যায় নিয়ে কথা বলবো। আমরা এই অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের উপর বাংলাদেশের গ্রামীণ এবং শহরের সমাজ অর্থাৎ রুরাল অ্যান্ড আরবান সোসাইটির যে ব্যাকগ্রাউন্ড বলি বা এটার যে হচ্ছে পটভূমি, অর্থাৎ কোত্থেকে কোন আলোচনার পরিপ্রেক্ষিতে বা কত সালে কিভাবে গ্রামীণ এবং শহরে এই যে দুটা আলাদাভাবে, অর্থাৎ সমাজ হচ্ছে একটা হচ্ছে গ্রাম শহরের সমাজ আর একটা হচ্ছে গ্রামীণ সমাজ, এই যে দুইটা সমাজকে আলাদা আলাদা ডাইমেনশন, আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হলো, সেই বিষয়গুলো দেখেছি। আর আজকে আমরা দেখব কোন কোন উপাদানের উপর ভিত্তি করে অথবা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তর বিন্যাস এবং শহরের সমাজের স্তর বিন্যাস নির্ণয় করা যায়। অর্থাৎ আমাদের টপিকের নাম হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরের সমাজের সামাজিক স্তর বিন্যাস। শহরের সমাজের সামাজিক স্তর বিন্যাস। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজের সামাজিক স্তর বিন্যাস। এখানে সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত একটু আলোচনাটা করে নিই। দেখো, সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সামাজিক স্তর বিন্যাসের ইংরেজি শব্দটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই স্ট্র্যাটিফিকেশন শব্দটা এসেছে গ্রিক শব্দ স্ট্রেটা থেকে। স্ট্রেটা, স্ট্রেটা হচ্ছে স্তর, আর এই স্ট্রেটা এই শব্দটা ব্যবহার করা হচ্ছে জিওগ্রাফিতে। জিওগ্রাফি বা ভূগোল যাই বলি না কেন, অর্থাৎ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এই শব্দটা বা স্ট্র্যাটিফিকেশন যেটা বললাম, এটা হচ্ছে গ্রিক শব্দ স্ট্রেটা থেকে এসেছে। স্ট্রেটা হচ্ছে স্তর বোঝায়। এই স্ট্রেটা শব্দটা ব্যবহার করা হতো জিওগ্রাফি বা ভূগোলে, অর্থাৎ মাটির বিভিন্ন স্তর বোঝানোর জন্য। মাটির বিভিন্ন স্তর বোঝানোর জন্য জিওগ্রাফিতে এই স্ট্রেটা শব্দটা ব্যবহার করা হতো। পরবর্তীতে যেহেতু মাটির স্তর কিভাবে, অর্থাৎ আমরা যদি একটি সদ্য খননকৃত পুকুর অথবা সদ্য খননকৃত মাটির দিকে তাকাই, তাহলে দেখবো যে মাটির বিভিন্ন স্তর আছে। অর্থাৎ আমি যদি এটাকে পুকুর হিসেবে চিন্তা করি, তাহলে মাটির যে এইভাবে স্তর দেখতে পাবো। এই যে স্তর, এই মাটির এই স্তর বোঝানোর জন্যই জিওগ্রাফিতে প্রথম স্ট্রেটা শব্দটা ব্যবহার করা হয়। এই যে মাটির স্তর, আমি একটি পুকুরকে চিন্তা করলাম, এই যে এইভাবে মাটির স্তর, মাটির বিভিন্ন লেভেল দেখা যায়, এই স্তর বোঝানোর জন্যই স্ট্রেটা। পরবর্তীতে যেহেতু মানব সমাজের মধ্যেও বিভিন্ন স্তর রয়েছে, মানব সমাজের স্তরটা কেমন আমি এর আগে তোমাদের সম্ভবত আমার যতটুকু মনে পড়ে বলেছিলাম যে আমি এটাকে সমাজ হিসেবে চিন্তা করলাম, এটা হচ্ছে সমাজ, আর এই সমাজে এগুলো হচ্ছে মানুষ। অর্থাৎ কারোর স্ট্যাটাস বলি, কারোর পাওয়ার বলি, কারোর ওয়েলথ বলি, এরকম। অর্থাৎ কেউ সম্পদের দিক দিয়ে এত ধনী, আবার কেউ দেখা যাচ্ছে যে খুবই দরিদ্র। অর্থাৎ এইগুলো হচ্ছে আমি মানুষ হিসেবে চিন্তা করলাম। আবার কারো অবস্থান মনে করে যে একেবারেই তলানিতে, অর্থাৎ আমি এগুলাকে মানুষ হিসেবে চিন্তা করলাম। অর্থাৎ সমাজে এই সকল হচ্ছে ব্যক্তি। এখন এই যে ব্যক্তির যে হচ্ছে অবস্থান, এই মানুষের যে অবস্থান, অর্থাৎ এই অবস্থানগুলো এক একজনের এক এক রকম। এক একজনের এক এক রকম বলতে আমি বোঝাচ্ছি, কেউ হয়তো সমাজে অনেক সম্মানের সাথে বাস করে, কেউ অসম্মানের সাথে বাস করে, কেউ উচ্চ শিক্ষা নিয়ে বাস করে, কেউ অনেক সম্পদের মালিক, কেউ হয়তো অনেক পাওয়ারের মালিক। অর্থাৎ যার কারণে আমরা দেখি যে মানুষের মধ্যেও বিভিন্ন স্তর বা মানুষের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি বা স্তর বোঝানোর জন্য পরবর্তীতে সমাজ বিজ্ঞানীরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এই শব্দটা বোঝায়, এবং এইটার মাধ্যমে মানব সমাজের মধ্যে যে বিভিন্ন স্তর সেটাকে হচ্ছে তারা মূলত আইডেন্টিফাই করে বা তারা এটাকে ব্যাখ্যা করে। যার কারণে আমরা বলি যে মানব সমাজের স্তর বলতে যেটাকে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলে, এটা হচ্ছে
উচ্চ নিচু শ্রেণীর ভিত্তিতে মানুষের মধ্যে বিদ্যমান ভিন্নতাই হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। অর্থাৎ মানুষের মধ্যে যে বিদ্যমান ভিন্নতা রয়েছে এইটাই হচ্ছে মূলত সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। তো আজকে আমরা দেখব বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজের সামাজিক স্তর বিন্যাস। অর্থাৎ এখন আমরা সামাজিক স্তর বিন্যাস কি সে সম্পর্কে একটু জানলাম। এখন দেখবো যে গ্রামীণ সমাজের স্তর বিন্যাস এবং শহরের সমাজের স্তর বিন্যাসের ধরন। প্রথমে আমরা গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাস দেখি। গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাস অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ বা যেটাকে আমি বলছি যে রুরাল সোসাইটি, রুরাল সোসাইটির স্তর বিন্যাসটা কেমন দেখো। গ্রামীণ এবং শহরের সমাজের যদি আমরা পাওয়ারের কথা বলি, পাওয়ার বা স্ট্যাটাস যেটাই বলি না কেন, পাওয়ার বলি আর স্ট্যাটাস বলি, এটার ভিত্তি কিন্তু ভিন্ন। অর্থাৎ গ্রামে আমরা হচ্ছে যার ভূমি আছে সেই হচ্ছে গ্রামে ধনী ব্যক্তি, যার জমির পরিমাণ বেশি সেই হচ্ছে গ্রামে ধনী ব্যক্তি। আর শহর বাজারে যার হয়তো পাওয়ার আছে অথবা যার হচ্ছে ওয়েলথ অর্থাৎ বা অকুপেশন বা পেশা, অর্থাৎ দেখো তাহলে বিষয়টা হচ্ছে যে গ্রামীণ সমাজে ক্ষমতা বা সম্মানের মূল ভিত্তি হচ্ছে জমি, কিন্তু শহরের সমাজে আমরা যদি দেখি পাওয়ার থাকতে হবে, ওয়েলথ থাকতে হবে, সম্পদ থাকতে হবে, নতুবা তার অকুপেশন বা পেশা, অর্থাৎ তার পেশার উপর ভিত্তি করে ওই সমাজে, শহরের সমাজে ব্যক্তির অবস্থান নির্ণীত হয়। কিন্তু গ্রামীণ সমাজের স্তর বিন্যাসের প্রধান মাধ্যম বা প্রধান কারণ হচ্ছে ভূমি। অর্থাৎ আমরা যদি দেখি যে গ্রামে একজন ব্যক্তির মনে করতে 20 বিঘা জমি আছে, কিন্তু শহরে কোনো ব্যক্তির 20 বিঘা জমি থাকার কোনো সুযোগই নাই, কারণ শহরে ওই পরিমাণ জমি বা ওই পরিমাণ জমির সুযোগ নেই, কারণ শহরে আবাদি জমি থাকে না। যার কারণে শহরে, গ্রামে যেমন সামাজিক স্তর বিন্যাসের প্রধান মাধ্যম ভূমি, কিন্তু শহরে হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের প্রধান মাধ্যম হচ্ছে তার পেশা। যার কারণে গ্রামীণ এবং শহরের মধ্যে সামাজিক স্তর বিন্যাসের কিছু বৈচিত্র্য বা পার্থক্য দেখা যায়। আমরা দেখেছিলাম হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাস। তো এখানে যেটা দেখতেছি, গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের প্রধান উপাদান হচ্ছে ভূমি মালিকানা। অর্থাৎ আমরা যেটা বললাম যেখানে হচ্ছে ভূমির মালিকানা হচ্ছে 1 নম্বর। অর্থাৎ এই ভূমির মালিকানার উপর ভিত্তি করে গ্রামীণ সমাজের স্তর বিন্যাস নির্ণয় করা হয়। এখন এই ভূমির মালিকানারও আবার কয়েকটা ধরন আছে। এখানে দেখো ভূমির মালিকানার মধ্যে হচ্ছে 4টা ধরন রয়েছে। এর মধ্যে ভূমির মালিকানার ধরন 4 ধরনের বলতে বোঝাচ্ছে যে সবাই মনে করো যে কেউ হয়তো 1 বিঘা জমির মালিক, আবার কেউ 10 বিঘা জমির মালিক, কেউ হয়তো 30 বিঘা জমির মালিক। যে 1 বিঘা জমির মালিক তার পাওয়ার বা তার হচ্ছে স্ট্র্যাটিফিকেশন বলি বা তার হচ্ছে সমাজ স্ট্যাটাস যেমন, যে 30 বিঘা জমির মালিক তার কিন্তু একটু ভিন্ন। বা আমি যদি বলি যে সম্পদের দিক দিয়েও কিন্তু দুইজনই জমির মালিক, কিন্তু যার পরিমাণে বেশি সে কিন্তু তুলনামূলক গ্রামে বা সমাজে বেশি প্রভাবশালী। যার কারণে এই ভূমির মালিকানার উপর ভিত্তি করে বাংলাদেশের সোসাইটিতে মূলত 4 ধরনের কৃষক বা 4 ধরনের আমরা ব্যক্তিদের দেখতে পারি গ্রামীণ সমাজের। এদের মধ্যে প্রথম যারা হচ্ছে তারা হচ্ছে ধনী কৃষক। প্রথম হচ্ছে ধনী কৃষক, অর্থাৎ যাদের জমির পরিমাণ এখানে সুন্দরভাবে দেওয়া আছে 25 বিঘার উপর। ভূমির মালিকানার উপর ভিত্তি করে বাংলাদেশের কৃষক সম্প্রদায় বা গ্রামীণ সমাজকে মূলত কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা স্তর হচ্ছে ধনী কৃষক। ধনী কৃষক তাদেরকেই বলবো যাদের জমির পরিমাণ 25 বিঘার উপর। এরপরে দ্বিতীয় নাম্বার আছে হচ্ছে প্রান্তিক কৃষক। প্রান্তিক কৃষক যাদের জমির পরিমাণ এখানে বলা হচ্ছে যে 10 থেকে 25 বিঘা, 10 থেকে 25 বিঘা। এখানে ধনী কৃষক যারা, এদের যে শুধুমাত্র জমির পরিমাণ 25 বিঘার উপর থাকবে তারাই ধনী। বিষয়টা এরকম, অর্থাৎ এরা সারা বছর ঘরে খাবে, অর্থাৎ এদের সারা বছরের
ব্যয়ভারের টোটাল অর্থ এরা জমি থেকে পাবে এবং প্রয়োজন মোতাবেক এরা ব্যবহারের পর এরা বাড়তি জিনিস বিক্রিও করতে পারবে। আর প্রান্তিক কৃষক যাদেরকে বলি, এরা হচ্ছে এদের জমির পরিমাণ হবে 10 থেকে 25 বিঘা। এরা জমিতে যা উৎপন্ন হবে সেগুলা খেয়ে বেঁচে থাকবে বা সেগুলাই তারা ব্যবহার করবে। বিশেষ প্রয়োজনে বা বিভিন্ন সিজনে এরা চাইলে কিছু অংশ বিক্রি করতে পারে বা বিক্রি করে। এরপরে প্রান্তিক কৃষকের পরে আমি যদি দেখি, এখানে হচ্ছে বর্গা চাষী। বর্গা চাষী, বর্গা চাষীর জমির পরিমাণ এখানে দেওয়া আছে, তোমরা যদি দেখো যে 5 থেকে 10 বিঘা। অর্থাৎ যারা বর্গা চাষী এদের জমির পরিমাণ হচ্ছে 5 থেকে 10 বিঘা। এখন বর্গা চাষী যারা, এরা এই 5 থেকে 10 বিঘা জমি চাষ করে এদের সংসার চলে না, যার কারণে এরা একই সাথে এদের কিছু জমি আছে এবং পাশাপাশি এই জমি চাষ করার ফাঁকে ফাঁকে তারা কি করে, অন্যের জমিতে শ্রম দেয় বা অন্যের জমিতে তারা হচ্ছে মানে একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে হচ্ছে তারা হচ্ছে অন্যের জমিতে কাজ করে, যাদেরকে আমরা এক অর্থে লেবার বলি বা যাদেরকে আমরা হচ্ছে কি বলবো যে হচ্ছে ভূমিহীন কৃষক বলি। তারা কিন্তু না, অর্থাৎ এদের নিজস্ব কিছু জমি আছে, পাশাপাশি ওই জমিতে তাদের সারা বছরের ভরণ পোষণ হয় না, বিধায় তারা কি করে, অবসর সময়ে নিজ জমি চাষ করার পাশাপাশি অন্যের জমিতেও টাকার বিনিময়ে বা অন্যের জমি ফসলের বিনিময়ে শ্রম দেয়। এদেরকে বলা হচ্ছে বর্গা চাষী। এবং সর্বশেষ হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখি, সর্বশেষ হচ্ছে ভূমিহীন কৃষক। ভূমিহীন অর্থাৎ এদের নিজস্ব কোনো জমি নেই, এরা কোনোভাবে দিন যাপন করে, দিনপাত করে, এদের আয় ইনকাম হচ্ছে টোটালি অন্যের জমিতে শ্রম দেওয়া, যাদেরকে আমরা সহজ কথায় মানে কি বলবো যে আমরা লেবার যাদেরকে বলি বা লেবার বলি, অথবা যাদেরকে আমরা হচ্ছে শ্রমিক বলি, মানে যারা সবসময় টাকার বিনিময়ে অন্যের জমিতে শ্রম দেয়। এদের কাজই হচ্ছে বছর বাদে অন্যের জমিতে কাজ করা। বর্গা চাষী আর ভূমিহীনদের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু, বর্গা চাষী যারা, এদের নিজস্ব কিছু জমি আছে, এরা নিজের জমিতে তো চাষবাস করে এবং নিজের জমিতে চাষবাস করার ফাঁকে ফাঁকে যখন হয়তো সময় পায় বা যখন সিজন থাকে তখন অন্যের জমিতে কিছু সময় কাজ করে বা কিছুদিন কাজ করে। এবং ভূমিহীন যারা, তাদের নিজের কোনো জমি নাই, এরা টোটালি অন্যের জমিতে কাজ করার মাধ্যমেই মূলত জীবনযাপন করে। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশের গ্রামীণ সমাজের স্তর বিন্যাসের প্রধান উপাদান হচ্ছে ভূমির মালিকানা। এই ভূমির মালিকানার উপর ভিত্তি করে বাংলাদেশের কৃষক সম্প্রদায়কে 4 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ধনী কৃষক, ধনী কৃষকদের জমির অবস্থা, জমি থাকবে 25 বিঘার উপর। প্রান্তিক কৃষক, এদের হচ্ছে 10 থেকে 25 বিঘা। বর্গা চাষী, এদের 5 থেকে 10 বিঘা। ভূমিহীন যারা, এদের কোনো নিজস্ব জমি নেই, এটা টোটালি হচ্ছে অন্যের জমিতে কাজ করে খাবে। এছাড়াও দেখো ভূমির মালিকানার সাথে আরেকটা জিনিস আছে, শিক্ষা। অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের আর একটা হচ্ছে উপাদান হচ্ছে শিক্ষা। অর্থাৎ গ্রামীণ সমাজে হয়তো শিক্ষার হার তুলনামূলক অনেক কম শহরের থেকে, কিন্তু তারপরেও গ্রামীণ সমাজে যারা আমরা, যাদেরকে আমরা একটু মোরাল টাইপের বলি বা প্রামাণিক বলি বা মাতব্বর বলি, তারা তুলনামূলক কিন্তু অন্যান্যদের থেকে একটু শিক্ষিত থাকে অথবা তাদের মধ্যে কম বেশি শিক্ষিত থাকে। একেবারে অশিক্ষিত মূর্খ মানুষকে কিন্তু গ্রামীণ সমাজে ওইভাবে, এমনকি গ্রামীণ সমাজেও স্তর বিন্যাসের ক্ষেত্রে খুব বেশি পরিলক্ষিত হয় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তারা সমাজে কিন্তু খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ ভূমির মালিকানার উপর ভিত্তি করে যেমন হচ্ছে গ্রামীণ সমাজ স্তর বিন্যাস হচ্ছে, একই সাথে শিক্ষার উপর ভিত্তি করেও গ্রামীণ সমাজে কিন্তু স্তর বিন্যাস তৈরি হচ্ছে। এরপরে দেখি যে ক্ষমতা ও কর্তৃত্ব। ক্ষমতা ও কর্তৃত্ব অর্থাৎ গ্রামীণ সমাজে যে সকল ব্যক্তি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী, তারা হচ্ছে গ্রামীণ সমাজে সামাজিক স্তর বিন্যাসের একটা মানে কারণ বলতে পারি। এখন ক্ষমতা কি আর কর্তৃত্ব কি দেখো, একটা হচ্ছে পাওয়ার, ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, আর কর্তৃত্ব হচ্ছে অথরিটি। পাওয়ারের সংজ্ঞা হচ্ছে বা ক্ষমতা বলে হচ্ছে অন্যদের ইচ্ছা থাকুক বা না থাকুক তাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে পাওয়ার। অর্থাৎ
এই ক্ষেত্রে লিগ্যাল অ্যান্ড ইলিগ্যাল অর্থাৎ নিয়ম এবং অনিয়ম, বা আমি যদি বলি বৈধ এবং অবৈধ কোনো বিষয় নেই। বৈধ হতে পারে, অবৈধ হতে পারে, অর্থাৎ পাওয়ারটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। মানে অন্যকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাই হচ্ছে পাওয়ার। সেই পাওয়ারটা বৈধ হতে পারে এবং অবৈধ হতে পারে। আর অথরিটিটা হচ্ছে বৈধ পাওয়ার হচ্ছে অথরিটি, অর্থাৎ লিগ্যাল পাওয়ারটাই অথরিটি। এই পাওয়ার, যে পাওয়ারটা লিগ্যাল বা আইনগত বা আইনের দিক দিয়ে যেটা হচ্ছে আইনসম্মত, সেই পাওয়ারটাই হচ্ছে মূলত অথরিটি বা কর্তৃত্ব। তাহলে ক্ষমতা আর কর্তৃত্ব বলতে কি বোঝাচ্ছে? ক্ষমতা হচ্ছে অন্যদের কাজকর্মকে বা অন্যদেরকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, যেটা বৈধ অবৈধ উভয় হতে পারে। আর কর্তৃত্ব হচ্ছে অন্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, তবে সেই ক্ষমতাটা অবশ্যই অবশ্যই সাংবিধানিক বা অবশ্যই অবশ্যই সেটা লিগ্যাল পাওয়ার। লিগ্যাল পাওয়ারটাই অথরিটি। তো এই হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কিত আলোচনা। এরপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বংশমর্যাদা, অর্থাৎ গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের ৪র্থ নম্বর হচ্ছে বংশমর্যাদা। গ্রামীণ সমাজে এখনো বা বিভিন্ন সমাজে আমরা দেখি, যেমন কথা হিন্দুদের মধ্যে যদি আমরা দেখি যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে সে জন্মগতভাবেই অন্যের উপর প্রভাব বিস্তার করবে, বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের উপর সে প্রভাব বিস্তার করবে, অথবা তাদের থেকে তুলনামূলক সে উচ্চ স্তরে থাকবে, অর্থাৎ তাদেরকে মূল্যায়ন করবে বেশি। সে তার কর্ম যদিও ক্ষত্রিয় বৈশ্য থেকে নিচু স্তরের হয় বা বিভিন্ন মানে কম মূল্যের মূল্যবানের কর্ম হয়, কিন্তু তারপরেও অন্যান্য যে শ্রেণী রয়েছে বা ব্রাহ্মণ ব্যতীত বৈশ্য শূদ্র ক্ষত্রিয়, এদের উপর ব্রাহ্মণ আলাদা একটি কর্তৃত্ব বা আলাদা একটি কি বলবো, আলাদা একটি প্রভাব বিস্তার করবে। ঠিক একইভাবে গ্রামীণ সমাজে এখনো কম বেশি দেখা যায় যে যারা উচ্চ বংশীয় ঘরের সন্তান বা উচ্চ বংশীয় ঘরে যাদের জন্ম, তারাও কিন্তু কম বেশি গ্রামে আলাদা একটি প্রভাব বিস্তার করে বা আলাদা একটি তাদের প্রভাবের একটি কারণ তৈরি করে। তো যার কারণে আমরা যেটা বলতে পারি, এটাও গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের একটি উপাদান বা কারণ। তাহলে আমরা এখানে দেখলাম যে গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাস ভূমির মালিকানার উপর ভিত্তি করে হতে পারে, এরপরে শিক্ষার উপর ভিত্তি করে হতে পারে, এরপরে ক্ষমতা ও কর্তৃত্বের উপর ভিত্তি করে হতে পারে, এবং সর্বশেষ চতুর্থ যেটা বংশমর্যাদা, অর্থাৎ শুধুমাত্র ধনী ঘরে বা শুধুমাত্র প্রভাবশালী ব্যক্তিদের ঘরে বা সম্মানওয়ালা সম্মান আছে বা গ্রামীণ সমাজে যাদেরকে রেপুটেশন আছে, এরকম ঘরে জন্ম নেওয়া ছেলে সন্তান বা সন্তানগণ অন্যের উপর বা ব্যক্তিগণ অন্যের উপর প্রভাব বিস্তার করে বা সামাজিক স্তর বিন্যাসের একটি উপাদান হিসেবে কাজ করে। তো এই হচ্ছে বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের কিছু প্রাথমিক উপাদান। এর বাইরেও কিন্তু আরো অনেক উপাদান রয়েছে, যেহেতু তোমাদের বইতে এই উপাদানগুলোই দেওয়া আছে। এখানে এটা হচ্ছে মেজর উপাদান। মেজর উপাদানের আলোচনা আরো কিছু আমরা বলি যে সাপ্লিমেন্টারি কিছু কম্পোনেন্ট রয়েছে, সেই কম্পোনেন্টগুলো আমি কম বেশি একটু আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই এই উপাদানগুলো, এই 4টা উপাদানকে আইডেন্টিফাই করতে হবে, এবং এই 4টা উপাদানের পাশাপাশি যে সকল এই উপাদানের অন্তর্ভুক্ত যে সকল বিষয় রয়েছে সেগুলোকেও আলাদাভাবে চিহ্নিত করতে হবে। তো বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের এই ছিল কিছু প্রাথমিক আলোচনা। তোমাদের সবার জন্য শুভকামনা, এবং আমি সবসময় যেটা বলি যে ক্লাস যখনই দেখবা তখন অবশ্যই সামনে বই নিয়ে দেখবা, তাহলে হবে কি তোমাদের বইয়ের তথ্যটার সাথে ক্লাসের তথ্যটা মিলাই নিতে পারবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।